আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আমাকে অনেকেই চিনেন, আমার ক্লাস অনেকেই করেন। তো এদের মধ্যে থেকে আমাকে কিছু সংখ্যক স্টুডেন্ট আমাকে একটু রিকোয়েস্ট করছিলেন একটা, যে হচ্ছে আমরা নবম শ্রেণীতে এবছর উঠলাম, যারা মানে অষ্টম শ্রেণী গত বছর পাস করছেন, 2025-এ যারা অষ্টম শ্রেণী পাস করছেন এবার নবম শ্রেণীতে উঠতেছেন বা উঠছেন, ভর্তি হয়েছেন। বই তো মনে হয় এখনো পান নাই আপনারা। যাই হোক, বই সামনে পাবেন। ভর্তি আপনারা হইতে গেলে আপনাদের একটা নবম শ্রেণীতে ভর্তি হইতে গেলে আপনাদের একটা কনফিউশনের মধ্যে পড়তে হয় যে হায় রে হায়, আমি কি সায়েন্স নিব না কমার্স নিব না আর্টস নিব। তাহলে আমি আবার একজনকে জোর করে বলছি যে তুই কি করবি, সায়েন্স নিবি। আমি সায়েন্স তো নিব, কিন্তু পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এগুলাকে আমি ঠিক মতো বুঝতে পারবো কিনা। যদি না বুঝতে পারি তাহলে কি হবে, পরবর্তীতে চেঞ্জ করার সুযোগ পাবি, এটা আমি বলছি। কয় যে তা তো ঠিক আছে, বুঝলাম, পরবর্তী না হয় সুযোগ পেলাম, কিন্তু একবারে যদি আমি নেই, আগে আমাকে পদার্থ বিজ্ঞানের উপর 2টা, রসায়নের উপর 2টা, উচ্চতর গণিতের উপর 2টা, জীববিজ্ঞানের উপর 2টা, এই মোট 8টা ক্লাস দিতে বলছে আমাকে। মোট কয়টা ক্লাস? 8টা ক্লাস আমাকে দিতে বলছে। তবে আমি বলছি যে আমি বায়োলজি পড়াইতে পারি না, জীববিজ্ঞান পড়াইতে পারি না। আমি জীববিজ্ঞান পড়াই না, আমি 6টা বিষয় মানে 6টা ক্লাস আমি দিব, প্রত্যেকটা বিষয়ের উপর 2টা করে। পদার্থের উপর 2টা ক্লাস দিব, রসায়নের উপর 2টা, উচ্চতর গণিতের উপর 2টা। এই 6টা ক্লাস যদি আপনারা অবশ্যই করে বুঝতে পারবেন যে আসলে এইগুলো আপনি বুঝতে যেহেতু পারতেছি কিনা। যদি বুঝতে পারি তাহলে আমি সায়েন্স নিয়ে পড়তে পারবো, আর যদি না বুঝতে পারি তাহলে আমি আসলে সায়েন্স নিয়ে পড়তে পারবো না। আর এখানে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে? আজকে হচ্ছে আমি পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। কি হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞানে আমি যে অধ্যায়টি আপনাদের জন্য সিলেক্ট করছি সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। কেন আমি এই অধ্যায়টা সিলেক্ট করলাম? কারণ বেশিরভাগ স্টুডেন্টরা আমাকে কমেন্ট করবে, বা এর আগে মানে আমি তো ক্লাস এবছর আমি নতুন, এর আগে আমি কোনোদিন ক্লাস নেই নাই। আমি কিছুদিন যাবৎ ক্লাস নেই অনলাইনে, কিন্তু যারা এর আগে অনেক আগে থেকে যারা ক্লাস নেয় ওরা একবার স্টুডেন্টকে আমি এক ভিডিওর মধ্যে দেখলাম, এক স্টুডেন্টকে বলছিল যে আপনাদের পদার্থবিজ্ঞানের সবথেকে কঠিন লাগে কোন অধ্যায়, সবথেকে কঠিন লাগে কোন অধ্যায়, ওই অধ্যায়ের পর আমি 3টা ক্লাস আপনাদেরকে দিব এবং একদম পানি পানি করে দিব, এরকম এক স্যার বলছিল। তখন সকল স্টুডেন্ট বলছিল যে আমাদের সব থেকে কঠিন লাগে হইতেছে চতুর্থ অধ্যায়। সব থেকে কঠিন লাগে কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। তাহলে আজকে যদি আমি এই চতুর্থ অধ্যায় আপনাদেরকে একটু বুঝাই, এই চতুর্থ অধ্যায় যদি আপনারা বুঝেন তার মানে কি এই অধ্যায়টাই হচ্ছে আপনাদের সব থেকে কঠিন অধ্যায়। এই চতুর্থ অধ্যায়টা কি আমাদের সব থেকে কঠিন অধ্যায়। আপনারা তো বই পান নাই, আপনারা তো আর নির্ধারণ করতে পারবেন না এখন। তো আমাদের আমার জানা মতে আমার জানা মতে আমি যতটুকু পড়ছি বা যতটুকু দেখছি, সব থেকে কঠিন অধ্যায় যেটা পদার্থবিজ্ঞানে, সব থেকে কঠিন অধ্যায় যেটা, সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। এখন আপনারা একটু ভয় পায় না যে হায় হায় কত না জানি কত কঠিন অধ্যায় আজকে আমাদেরকে দেখাবে, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা আসলে খুবই সহজ। কারণ আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে একটা কঠিন জিনিস যে পারবে সে অবশ্যই সহজটাও পারবে। তাহলে আমার কঠিন অধ্যায় যেটা আছে সেটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, মানে বোঝাইতে পারি, তাহলে আপনারা কিন্তু অবশ্যই অন্য যে কোনো অধ্যায় আপনারা পারবেন। যে কোনো অধ্যায় আপনারা কি করবেন, পারবেন, তাই না? যে কঠিনটা বুঝে সে সহজটাও বুঝবে। তাহলে আমি পদার্থের ক্ষেত্রে আমি এই চতুর্থ অধ্যায় নিয়ে আমাদের আজকে আলোচনা আপনাদের এখন শুরু হবে। তো চতুর্থ অধ্যায় আপনাদেরকে আমি একটু আলোচনা করি, আপনাদেরকে একটু বোঝাই। আমি তো সম্পূর্ণ অধ্যায় তো এক ক্লাসে সম্ভব না, আমি একটা বা 2টা টপিক আপনাদেরকে বোঝাবো। তাহলে এই 2টা টপিক আপনাদেরকে বোঝানোর পর আহ, আজকে ক্লাসটি শেষ দিব। তো এই অধ্যায়টির নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি। এখন কাজ জিনিসটা কি, ক্ষমতা জিনিসটা কি, আর শক্তি জিনিসটা কি, এই 3টা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে এই অধ্যায় শেষ। এখন কাজ জিনিসটা কি সেটা আমরা কিভাবে বুঝবো? কাজের ইংরেজি কি? আমরা যদি বলি কাজ, কাজের ইংরেজি হইতে আছে ওয়ার্ক। ওয়ার্ক, ওয়ার্ক এর প্রথম লেটারটা কি? ডব্লিউ।
তাহলে কাজকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। কাজকে বলা হয় কাজ। কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। আমরা যদি একটু শব্দটা যদি লিখি যে ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে আমাদের কাজ। তাহলে কাজকে প্রকাশ করা হয়, এটা যে প্রথম লেটার ডব্লিউ, এই ডব্লিউ দিয়ে আমাদের কাজকে প্রকাশ করা হয়। তাহলে কাজকে প্রকাশ করা হয় কোন লেটার দ্বারা? ডব্লিউ দ্বারা। তাহলে ডব্লিউ, এটা সূত্র হচ্ছে আমাদের কাজের একটা সূত্র আছে। কাজ সমান হইতাছে আমাদের এফ এস। এফ এস যদি এখানে আমাদের cos থিটা থাকে, তাহলে আমাদের কাজ জিনিসটা আসলে কি? আমরা এখানে একটু রিডিং পড়ি, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা দৈনন্দিন জীবনে কাজ শব্দটা অনেকভাবে ব্যবহার করি। কাজ শব্দটা আমরা দৈনন্দিন জীবনে অনেকভাবে ব্যবহার করি। একজন দারোয়ান গেটের সামনে একটি টুলে বসে সারাদিন গেটে পাহারা দিতেছে। ধরেন যে আপনার বাসায়, আপনারা অনেক ধনী লোক, বাসার দারোয়ান রাখবেন না? অথবা দারোয়ান আপনাদের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান বা বিভিন্ন অফিসের যে প্রতিষ্ঠানগুলা, সেগুলোর মধ্যে আপনার গেটের দারোয়ান বসে থাকে না? দারোয়ানের কথা বলছে। এই দারোয়ান সারা দিন সে কি করছে? টুলে বৈশা সে পাহারাটা দিচ্ছে, যে অপরিচিত বা কোনো খারাপ লোক যারা ভিতরে যায় কোনো সমস্যা করতে পারে, বা এরকম কোনো একটা মানুষ যেন ভিতরে না ঢুকতে পারে, সে কি করছে? এই গেটে বৈশা সে সারাটা দিন, সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত সে গেটে বৈশা ছিল। এরকম থাকে না? অবশ্যই থাকে। এখন আমরা বলতে পারি যে এই দারোয়ানটা এই গেটের মধ্যে সারা দিন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে গেটের মধ্যে বৈশা ছিল, সে অনেক কাজ করছে, কিন্তু আমি বলবো তার কাজের পরিমাণ হইতেছে শূন্য। তার কাজের পরিমাণ কি? শূন্য। তার কোনো মজুরি নাই, সে কোনো কাজ করে নাই। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ, সে এত কাজ করলো, সারাটা দিন এত পরিশ্রম করছে, কিন্তু আমি বলি সে তার পরিমাণ, কাজের পরিমাণ হইতেছে শূন্য। সে কোনো কাজই করে নাই। সে কোনো কাজই করে নাই। সে কোনো কি করে নাই? কাজ করে নাই। আচ্ছা, যাই হোক, দাবি করতে পারেন তিনি অনেক কাজ করেছেন, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় মানে বিজ্ঞান বলতে আছে, এই পদার্থবিজ্ঞান বলতে আছে যে একজন ব্যক্তি যদি সারাটা দিন এই রৌদ্রে হোক বা বৃষ্টি হোক, যে অবস্থায় হোক না কেন, সে টুলের মধ্যে সারাদিন বৈশা পাহারা দিচ্ছে, অফিসের ভিতরে কোনো অপরিচিত লোক বা কোনো খারাপ লোক ভিতরে ঢুকে কিনা, এতটুকু কিন্তু তার কাজ। সে ওখানে বসে সারাদিন পাহারা দিছে। কিন্তু পদার্থ বিজ্ঞান বলতে আছে, এটা কিন্তু আমার মুখের কথা না, আমি কিন্তু বলি নাই শুধু যে এটা সে কাজ করে নাই। পদার্থ বিজ্ঞান বলতে আছে, পদার্থ বিজ্ঞানের ভাষায় হচ্ছে এটা কোনো কাজ না, তার এটা কোনো কাজ হয় না। তাহলে কাজটা আসলে কি? তাহলে আপনাদের এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে এটা যদি কাজ না হয় তাহলে কাজ কারে কয়? কাজ জিনিসটা কি সেটা আপনাদেরকে একটু বোঝাই। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কথাটা সুনির্দিষ্ট অর্থ আছে। পদার্থবিজ্ঞানের ভাষায় সুনির্দিষ্ট একটা অর্থ আছে। এটা সেই অর্থটা কি বা আসলে কাজ জিনিসটা কি সেটা আপনাদেরকে একটু বোঝাই। কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, কোনো বস্তুর উপর একটা বল, যেমন আমি ধাক্কা দেওয়ার জন্য একটা শক্তি প্রয়োগ করতে, একটা বল প্রয়োগ করতে আসছি। এই বল প্রয়োগ করার পর সময়টুকুতে যদি বস্তুটির বলের দিকে, সাপোজ আমি এই যে এইখানে যে জিনিসটা আছে মোছার জন্য কি করতেছি, আমি এখান থেকে এই পর্যন্ত আমি নিয়ে আসতেছি, অর্থাৎ আমি বল প্রয়োগ করে এটাকে আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় সরাইতেছি। তাহলে এটার একটা সরণ হয়েছে না? আমি এখানে বল প্রয়োগ করছি। আমার কাজের শর্ত হচ্ছে আমাদের একটা বস্তুর উপর, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করার পর ওই বস্তুটা সরণ হবে। যদি দুইটাই যদি আমাদের ঠিক থাকে তাহলে সেটা আমাদের কাজ হবে। আমি যে দিকে বল প্রয়োগ করছি, বস্তুটা যদি আমাদের সেই দিকে যদি যায় তাহলে এটাকে বলা হয়
কি আমাদের, সেটা হবে আমাদের বলের দ্বারা কাজ বা বলের দিকে কাজ। যেমন ওই যে আমাদের যে সকালে আমাদের নাস্তা নিয়ে আসে না, ওই যে দেখবেন যে বিভিন্ন গ্রাম অঞ্চলে আমাদের এদিকেও আসে, ওই শাহী নাস্তারা আসে, ওরা কি করে এই যে যেভাবে ধরছে, ধরে এইভাবে যাইতাছে, মানে ওইটা ও ধাক্কাইতাছে, ধাক্কায় কি করতেছে, এদিকেই যাইতাছে। ওর কিন্তু একটা কাজ হইতাছে, কারণ সে ওই যে গাড়িটা, যে ট্রলিটা ও তৈরি করছে, যে ট্রলিটার মধ্যে সে খাবারটা নিয়ে বিভিন্ন গ্রামগঞ্জে যে ঘুরতাছে, ও কিন্তু ওই ট্রলিটা দেশের এক জায়গায় থেকে আরেক জায়গায়, মানে একটা গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাইতাছে, এবং সে একটা বল প্রয়োগ করতেছে। তাহলে সে বলও প্রয়োগ করতেছে এবং তার একটা স্মরণও হইতাছে। তাহলে সে হচ্ছে একটা কাজ করতেছে। এখন সে যে দিকে বলটা প্রয়োগ করতেছে, জিনিসটা কিন্তু সেই দিকেই যাইতাছে, জিনিসটা সেই দিকেই যাইতাছে না? তাহলে যে দিকে বল প্রয়োগ করা হইতাছে, বস্তুটা সেই দিকেই যাইতাছে। তাহলে যেদিকে বল এবং যেদিকে স্মরণ, এই দুটার মধ্যবর্তী কোণ কত হইতাছে? তাহলে মধ্যবর্তী কোণ পদার্থবিজ্ঞানের ভাষায় হইতাছে 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি হইতাছে আমাদের। তাহলে আমাদের কাজের সূত্র হচ্ছে, ফর্মুলা আসলে এফ এস কস থিটা। আমরা যে আসলে কাজ বলতে এফ এস বুঝি, আসলে সূত্র হচ্ছে এফ এস কস থিটা। এফ এস কোথায় থেকে আসছে? এফ এস হইতাছে আমাদের এফ এস কস থিটা, যেখানে এফ এবং এস এই দুটার মধ্যবর্তী কোণ হইতাছে আমাদের থিটা। এফ এবং এস এই দুটার মধ্যবর্তী কোণ হইতাছে আমাদের থিটা। এখন এই এফ, এফ বলতে আমার বলকে বোঝানো হয়, ফোর্স, বল। এই বল আমার যেদিকে আমি প্রয়োগ করতেছি, ওই গাড়িটা আমার সেদিকে যাইতেছে না? ওই নাস্তা আনার কথা চিন্তা করেন, আমি যেদিকে বলটা প্রয়োগ করতেছি, ওই স্মরণটা কিন্তু সেদিকেই হইতাছে, সেদিকে গেতাছে। তাহলে বলের দিকে কাজ হইতাছে আমাদের। বলের দিকে যেহেতু কাজ হইতাছে, এফ এবং এস এর মধ্যবর্তী কোণ হইতাছে আমার 0 ডিগ্রি। তাহলে আমি যদি এফ এস ইন্টু কস 0 ডিগ্রিতে আমি বসাই, কস 0 ডিগ্রির মান কত? এটা আপনারা এখন পারবেন না, কারণ আপনাদের আমি যদিও আজকে একটা ক্লাস আপনাদের দিছি, ওই আমি বলছিলাম না যে আপনাদের একটা কোর্স করাবো আমি, যে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের উপর। আমি তো সব বই পড়াই, পদার্থবিজ্ঞানের পড়াই, রসায়নের পড়াই, অনেকগুলা সাবজেক্ট আমি পড়াইলে কি হবে, কিন্তু মূলত আমি কোর্স করাইতে চাইছি পদার্থ সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সাধারণ গণিতে আজকে যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছি, আজকে আজকে হচ্ছে এই কি নিয়ে আলোচনা করছি আমি, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি 9.1। আর এটা হচ্ছে আমার ত্রিকোণমিতির 9.2 এর আলোচনা। ত্রিকোণমিতির 9.2 ছিল আমাদের cos 0 ডিগ্রির মানটা কত, cos 45 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান কত, এই বিষয়গুলা। তাহলে cos 0 ডিগ্রির জায়গায় আমার এটা হচ্ছে আমার cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 1, cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে এফ এস দিয়ে আমি যদি 1 কে গুণন করি, তাহলে আমাদের আসবে হচ্ছে এফ এস। তাহলে আমার ডব্লিউ সমান হচ্ছে এফ এস আসলো। এই ডব্লিউ সমান এফ এস কার জন্য? ডব্লিউ সমান এফ এস হচ্ছে যখন একটা বল আমি যে দিকে প্রয়োগ করব, যে ওই স্মরণটা যদি ওই দিকেই হয়, স্মরণ যদি আমাদের ওই দিকেই যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র হবে এফ ইকুয়াল এফ এস। এখন আমি যে দিকে বলটা প্রয়োগ করতেছি, তার বিপরীত দিকে যদি হয়, বিপরীত দিকে কখন হয় আপনারা একটু বলেন তো, বিপরীত দিকে কখন হয়? যখন আমরা বল বল খেলি না, বল খেলার সময় আমরা লাথি মারলাম, একটা মানে ওই দিকেই গেল, যেদিকে বল প্রয়োগ করছে ওই দিকে গেল, কিন্তু যাওয়ার পর দেখেন কিছুক্ষণ পর একটা জিনিসের সাথে সে ধাক্কা খাবে, ধাক্কা খায় ওই দিকে একটা বল সৃষ্টি হবে, ওই বলের কারণে আবার সে উল্টা দিকে আসবে। তাহলে এইদিকে আমি যতটুকু স্মরণ হয়েছে, আর ওই দিক থেকে আমাদের উল্টা যতটুকু আসলো, এই দুটার বিয়োগ ফল হবে আমাদের স্মরণ। আর হচ্ছে আমাদের এই কি হলো আমাদের, তাহলে সর্বলাস্ট যে জিনিসটা হয়ে যাচ্ছে, মানে ওই অনুযায়ী আমাদের পরবর্তীতে এই দিকে বলটা আসতেছে, মানে স্মরণটা হয়ে যাচ্ছে আমাদের এই দিকে, আর বল প্রয়োগ করছি আমরা এই দিকে। তাহলে মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে আমার 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, cos 180 ডিগ্রির মান হচ্ছে আমাদের -1, -1 দিয়ে গুণ করলে আমাদের হবে -fs। তার মানে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি আমাদের, মানে এটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। বল যেদিকে ক্রিয়া করব, কাজ তার বিপরীত দিকে হবে। মানে আমি দিতে চাবো হচ্ছে এই দিকে, কিন্তু সে যাবে হচ্ছে তার উল্টা দিকে। তাহলে
ওই সমস্ত ক্ষেত্রে আমাদের ডব্লিউ সমান হবে আমাদের মাইনাস এফ এস, ডব্লিউ সমান হবে আমাদের মাইনাস এফ এস। আর যখন আমাদের বল যেদিকে ক্রিয়া করতেছি সেই দিকে বস্তুটা যাইতেছে তখন হবে আমাদের ডব্লিউ সমান এফ এস, ডব্লিউ সমান এফ এস। তাহলে এটাকে বলা হয় আমাদের ধনাত্মক কাজ। এখানে এরকম আছে যে কাজ কত প্রকার, কাজ হচ্ছে আমাদের বল এবং সরণের ডট গুণফল। ডট গুণফল আপনারা বুঝবেন না, যে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। এখানে দেখি একটু স্পষ্ট ভাষায় লেখা আছে কিনা। বল ভেক্টর রাশি, বল কোন ধরনের রাশি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে কিনা। বল ভেক্টর এবং অতিক্রান্ত দূরত্ব বা সরণ কিন্তু কাজের বেলা এই দুটো ভেক্টরের গুণফল স্কেলার। আলাদা একটি হিসাবে বল অতিক্রান্ত দূরত্বের দিক একই দিক হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তোমাদের এই বইয়ে আমরা শুধু একই দিকে বল প্রয়োগ করা বল এবং অতিক্রান্ত দূরত্বের বিষয়ে আলোচনা করব। তাহলে এই বই আমরা শুধু মানে এখানে তারা কি বলছে, এখানে তারা বলছে হচ্ছে এই যে আমার এফ, এফ হচ্ছে একটা বল, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, বল কি একটা ভেক্টর রাশি, এবং আমাদের এস হচ্ছে সরণ, এস হচ্ছে আমাদের সরণ, সরণ একটা ভেক্টর রাশি। তাহলে বল এবং সরণ এই দুটা ভেক্টর রাশির যে গুণফল, মনে রাখবেন যে দুটা ভেক্টর রাশি গুণ করলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। ডব্লিউ হচ্ছে আমার একটা স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি আর স্কেলার রাশি জিনিসটা কি? ভেক্টর রাশি স্কেলার রাশি এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো। আমাদের তেরোটুকু মনে রাখেন যে ভেক্টর রাশি বলতে বোঝায়, ভেক্টর রাশি হচ্ছে আমাদের যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক, যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। আর যাকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। তাহলে এটা কার ক্ষেত্রে হয়? যখন আমি যে দিকে বলটা প্রয়োগ করছি সেই দিকেই হইতাছে। তাহলে সেক্ষেত্রে আমার হয় ডব্লিউ ইকুয়াল এফ এস। এই পদার্থবিজ্ঞানে আপনারা যখন ইন্টারমিডিয়েটে উঠবেন তখন এটার আরো এটা নিয়ে আমাদের আলোচনা আছে, এটা নিয়ে আলোচনা আছে, এরপরে হচ্ছে ডব্লিউ ইকুয়াল জিরো একটা সূত্র আছে, ওটা নিয়ে আমাদের আলোচনা আছে। তখন আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু নবম দশম শ্রেণীতে আমাদের শুধু এই একটা নিয়ে আলোচনা করা হয়েছে, ডব্লিউ ইকুয়াল এফ এস, ডব্লিউ ইকুয়াল এফ এস নিয়ে আলোচনা করা হয়েছে। মানে হচ্ছে বলের দিকে কাজ, বলের দিকে কাজ বা ধনাত্মক কাজ। যাই হোক, তাহলে আমরা নবম দশম শ্রেণীতে একটা জিনিস শিখতে পারবো যে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। বল এবং সরণ, বল এবং সরণ এই দুটার গুণফলকে আমাদের কি বলে? কাজ বলে। বল এবং সরণ এই দুটার গুণফলকে কাজ বলে। বল একটা ভেক্টর রাশি, সরণ একটা স্কেলার রাশি। তো কাজ একটা না, বল একটা ভেক্টর রাশি, সরণ একটা স্কেলার রাশি। বল এবং সরণ এই দুইটাই ভেক্টর রাশি। বল এবং সরণ, বল এবং সরণ এই দুইটাই ভেক্টর রাশি, কিন্তু এই দুটার গুণফল হচ্ছে একটা ডব্লিউ, এটা হচ্ছে আমার একটা স্কেলার রাশি। এখন এখানে আরো অনেক কিছু দেখতে পারবেন যে ডব্লিউ সমান এফ এস, যেখানে কাজ এবার একক। এই কাজ জিনিসটা যে বিজ্ঞানী এই কাজ সম্পর্কে, কাজ নিয়ে যারা গবেষণা করছে তার নাম ছিল জুল। বিজ্ঞানী জুল এই কাজ জিনিসটা সে আবিষ্কার করছে গবেষণার মাধ্যমে, যে আসলে পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ জিনিসটা কি এটা সে গবেষণা করে বের করছে। এবং তার নাম অনুসারে কাজের একক কি দেওয়া হয়েছে? জুল। ডব্লিউ মানে কাজ, কাজের একক জুল, যাকে যে দ্বারা প্রকাশ করা হয়। কাজের একক হচ্ছে জুল, যাকে যে দ্বারা প্রকাশ করা হয়। আর কাজের মাত্রা, কাজের মাত্রা লাগবে হচ্ছে আমাদের এম এল স্কোয়ার 3/2, এম এল স্কোয়ার 3/2। আর একক আর মাত্রা জিনিসটা হচ্ছে আমাদের যখন আমরা ম্যাথ করব তখন আমাদের লাগবে। যদিও মাত্রাটা অতটা ইম্পর্টেন্ট না, তবে আমাদের বিভিন্ন সময় এমসিকিউ তা হিসাব পড়ে। আমাদের মাত্রাটা লাগবে হচ্ছে আমাদের বিভিন্ন সময়, এটা আসলে বোঝার কোনো কিছু নাই। মাত্রা আসলে আমাদের বোঝার কোনো কিছু না, মাত্রা হচ্ছে আমাদের মুখস্থের জিনিস। মাত্রা আমরা মুখস্থ করব যে কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার 3/2, এতটুকু আমরা মনে রাখবো। কেন? আমাদের যে কোনো সময় আমাদের এমসিকিউতে আসতে পারে। এমনকি আমাদের ইন্টারমিডিয়েটেও কিন্তু এই কাজ কাজ সম্পর্কে আমাদের অনেক ডিটেলস আলোচনা একটু আগে বললাম, তাহলে ওইখানেও আমাদের এমসিকিউতে আসতে পারে। এবং কি আমাদের যে ইন্টারমিডিয়েটের যে প্রশ্নগুলা মানে বইগুলা, ওইগুলোর মধ্যে থেকে আমাদের আবার মানে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু আমাদের ওই বই থেকেই হয়।
তাহলে ওই সমস্ত জায়গাতেও আমাদের এই কাজের মাত্রা আসতেই পারে, যে এটার মাত্রা রাখি। আর কাজের একক হচ্ছে আমাদের জুল, কাজের একক হচ্ছে আমাদের কি, জুল। যখন আমাদের একটা প্রশ্নের মধ্যে বল এবং সরণ দিবে, বলবে কাজ কত, এটা আপনাকে বের করতে বলবে, বের করার পরে আপনি এটার একক হিসাবে তখন জুল ইউজ করবেন। কত ইউজ করবেন, জুল। আপনি যদি জুল মানে এককটা যদি না ইউজ করেন, তখন আপনার একটু সমস্যা হবে, আপনাকে 1 নম্বর কম দিবে। তাহলে তোমরা কি লক্ষ্য করেছো, কাজ করার কথা বলার সময় আমরা বলেছি বলটি কাজ করেছে। একজন মানুষ বা একজন যন্ত্র হয়তো বল প্রয়োগ করে কোনো বস্তুকে ঠেলে খানিকটা দূরত্বে নিয়ে যায়। দৈনন্দিন জীবনে ভাষায় আমরা বলি মানুষটি এই যন্ত্রটি কাজ করেছে। মানে যদি একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করি, যদি স্মরণ হয়, তাহলে আমরা বলবো কাজ। এখন এই যে এই দেওয়ালটা বেড়া, এটা আমরা সারাদিন ঢাকাইলাম, সারাদিন কি করলাম, ঢাকাইলাম, কিন্তু এটাকে আমি এক চুল পরিমাণ সরাইতে পারবো? এখন কি বলবেন যে আমি সম্পূর্ণ সারাদিন কাজ করছি, সারাদিন আমার একটু কাজ হয় নাই, কারণ আমি এটাকে একটু সরাইতে পারি নাই। এখানে এস এর মান হয়ে যাচ্ছে আমাদের 0। এস এর মান যখন 0 হবে, তখন এস এর সাথে আমার এফ গুণন হইয়া, যে 0 এর সাথে কোনো কিছু গুণন হলে ওটাও 0 হয়। ডব্লিউ এর মান কত আইসা বললো, 0 আইসা বললো। স্মরণ আমাদের লাগবে, এখানে স্মরণ হইতে হবে। যদি দেখেন যে আমি বল প্রয়োগ করছি, আমি প্রচুর পরিমাণে বল প্রয়োগ করছি, কিন্তু কোনো স্মরণ হয় নাই, সেক্ষেত্রে কোনো কাজ হবে না, সেক্ষেত্রে কাজের পরিমাণ 0। আর যদি আমাদের স্মরণ হয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই, মানে কি রকম, যে আমাদের স্মরণ হয়েছে, মানে একটা বস্তুর স্মরণ হয়েছে কিন্তু কোনো বল প্রয়োগ করা হয় নাই, সাধারণত এটা আসলে মনে হয় কেমন একটা কাল্পনিকের মতো। কারণ একটা জিনিসকে আমি যদি বল প্রয়োগ না করি, ওটা কিভাবে সরবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হতে পারবে না। তো যাই হোক, সেক্ষেত্রে যদি এরকম জিনিস যদি হয়, মানে এটা হচ্ছে কথার কথা, যদি এরকম হয় যে আমাদের বল প্রয়োগ করা হয় নাই কিন্তু তারপরেও স্মরণ হয়েছে, সেক্ষেত্রে কাজের পরিমাণ হবে 0। সেক্ষেত্রে কাজের পরিমাণ হবে 0। মানে এই দুইটার বল এবং স্মরণ যে কোনো একটা যদি 0 হয়, মানে যে কোনো একটা যদি না থাকে, সেক্ষেত্রে কাজের পরিমাণ 0 হবে। কাজের পরিমাণ ডব্লিউ ইকুয়াল এফ এস, পর একটি ডি দূরত্ব অতিক্রম করার সময় কোনো বলকে প্রয়োগ করা হয়নি বলে কোনো কাজ হয়নি। যাই হোক, এখানে আমি যে কথাগুলো বললাম, ডব্লিউ ইকুয়াল এফ এস এর কথা থেকে আসলো, তাদের একক, জুল, কাজ কাকে বলে, কাজ বলতে আসলে কি বোঝায়, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এই বিষয়গুলো আমি টোটালি বেশ কিছু জিনিস আমি কাজ সম্পর্কে আলোচনা করছি। এগুলো যদি এখন আপনারা রিডিং পড়েন, আপনারা যখন বই পাবেন, তখন আপনারা এই টপিকটা রিডিং পড়বেন, দেখবেন যে আসলে আমি কতটুকু বোঝাইতে আপনাদের পারতেছি। আপনারা যদি ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনারা, এই অধ্যায়টাই হচ্ছে সবথেকে কঠিন, এর থেকে আরো অনেক সহজ সহজ টপিক আছে, এই অধ্যায়ে আরো অনেক সহজ সহজ টপিক আছে, এই অধ্যায় আছে। এবং এই অধ্যায় ছাড়া আমাদের তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, প্রত্যেকটা অধ্যায়ই এরকম সহজ সহজ টপিক আছে। তো যাই হোক, এখানে আপনাকে একটা ম্যাথস দিছে, তোমার ভর 50 কেজি, তুমি 100 তলা বিল্ডিং এর উপরে উঠেছো, তুমি কি করছো, তোমার ভর মানে তোমার ওজন, মানে ভর এবং ওজন কিন্তু আলাদা। এখানে দেওয়া আছে ভর দেওয়া আছে, ওজন দেওয়া নাই। এখানে ভর দেওয়া আছে 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠছো, তুমি কত কাজ করছো, তুমি কত কাজ করেছো। তাহলে আপনি একটা জিনিস হিসাব করেন, যেখানে আমি কাজের পরিমাণটা কিভাবে বের করবো, আপনাদেরকে একটা ম্যাথ দেখাই, যেখানে আসলে কোনো কাজ হয়েছে কিনা বা কতটুকু কাজ হয়েছে, সেটা আমি আপনাদেরকে ম্যাথ করে এখন দেখাবো। তাহলে আমাদের আজকের ক্লাসটা সমাপ্ত হবে। আজকের ক্লাসটা আমি শুধু এই কাজ সম্পর্কে একটু আলোচনা করলাম। আর এই ম্যাথের পরে
এই ম্যাথের পরে আমাদের ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ সম্পর্কে আমাদের একটু কথাবার্তা আছে। মানে শক্তির আগ পর্যন্ত আমাদের মানে হোমওয়ার্ক। এই সম্পূর্ণটুকু আপনারা কয়েকবার বাসায় পড়বেন। কয়েকবার বাসায় পড়ে নিজেকে বোঝার চেষ্টা করবেন যে হ্যাঁ আমি আসলে বুঝতে পারতেছি কিনা। যারা এই অধ্যায়টা সম্পূর্ণ খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন তারা সব অধ্যায়ই পারবেন। এই অধ্যায়টাই হচ্ছে আমাদের সব থেকে কঠিন অধ্যায়। আর আমি রসায়নে আলোচনা করবো, এটা হচ্ছে 11 নম্বর অধ্যায়, এটা হচ্ছে সব থেকে কঠিন। আর উচ্চতর গণিতে আমি আলোচনা করবো 8ম অধ্যায়, যেটা আসলে সবার কাছেই কঠিন লাগে, সবাই বলে এই অধ্যায়টা কঠিন। তাহলে আমি ওইগুলা নিয়ে আমি আলোচনা করব। যে অধ্যায়গুলো কঠিন এগুলো যদি আপনারা পারেন তাহলে সহজগুলো এমনি পারবেন। তাহলে আপনি নিশ্চিন্তায় কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আপনি তখন একটা সুন্দর একটা ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ আমি যেহেতু অধ্যায়টি পারি তার মানে আমি সকল অধ্যায়ই পারবো, তার মানে আমি সায়েন্স নিতে পারি, সায়েন্স নেওয়ার যোগ্যতা আমার আছে। এতটুকু আপনারা আর কি নির্ণয় করতে পারবেন। তাহলে একটা বস্তুর ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। এম হচ্ছে আমাদের 50 কেজি। এম দেওয়া আছে আমাদের 50 কেজি। আমি কত তলা উপরে উঠছি? 10 তলা। 10 তলা উপরে উঠছি। এখানে দিচ্ছে হচ্ছে তোমার ভর 50 কেজি, তাহলে ওজন কত হবে? ভর দেওয়া থাকলে আমাদের ওজন, ভরকে যদি আমরা জি দ্বারা যদি গুণ করি, এমজি হয়ে যাচ্ছে আমাদের ওজন নির্দেশ করে। ওজন হবে 50 ইন্টু আমাদের দ্বিতীয় অধ্যায় মেবি আছে, দ্বিতীয় অধ্যায় না হয় তৃতীয় অধ্যায় আছে আমাদের। এই যে জির একটা মান আছে আমাদের, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। জির মান হচ্ছে আমাদের 9.8। জির মান হচ্ছে 9.8। 50 সাথে 9.8 গুণন করলে হয় আমাদের 50-এর সাথে 9.8 গুণন করলে হয় 490। কত হয়? 490। আর এটা হচ্ছে আমাদের এফ এর সূত্র। এফ কে আমাদের বল, এফ মানে বল। আবার সরণ এর ক্ষেত্রে আমাদের নিউটনের যে সূত্র আছে, আসলে ডিটেলস অনেক আলোচনা আমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পড়ার পরে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে আরো ভালো বুঝবো। যাই হোক মোটামুটি বুঝতে পারেন কিনা এতটুকু আমরা দেখবেন। নিউটনের একটা সূত্র আমাদের তৃতীয় অধ্যায়ে আছে, যেখানে আমাদের এফ সমান এম এ। এম এ হচ্ছে কখন? এ হচ্ছে যখন আনুভূমিক বরাবর কোনো কাজ হবে। আমি যখন 10 তলা উপরে উঠছি তখন আমার উপরের দিকে বা নিচের দিকে আমার কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের জির কাজ করবে। তাহলে এম জি, এর সমান হবে আমাদের এম জি। জির মান হচ্ছে আমাদের 9.8। 50 দিয়ে 9.8 গুণন করলে হয় 490। এখানে বলছে যে তুমি 10 তলা সিলিন্ডার বিল্ডিং এর উপরে উঠছো, 10 তলা বিল্ডিং এর উপরে উঠছো, তাহলে তোমার উচ্চতাটা কতটুকু হবে? এখানে উচ্চতাটা আসলে এরকম যে প্রতি তলার উচ্চতা এখানে আপনাকে স্পষ্ট করে দেওয়া আছে, এখানে লেখা দিছে তারা যে প্রতি তলা, একতলা থেকে আরেক তলার যে উচ্চতাটা, একতলার উচ্চতাটা ওইটা 3 মিটার করে দেওয়া আছে। একতলার উচ্চতা কত মিটার দেওয়া আছে? 3 মিটার। একতলার উচ্চতা যদি 3 মিটার হয় তাহলে সে 10 তলা উপরে উঠছে। 10 তলার উচ্চতাটা কত হবে? 10 তলার উচ্চতাটা হবে আমাদের, এখানে যদি এটা যদি নাও বের করি তাও আমাদের চলবে। আচ্ছা যাই হোক আমি বের করছি। আর উপর নিচের যে হিসাবটা আমি বলছিলাম যে হচ্ছে একটা বলকে আমি আনুভূমিক বরাবর আমি একটি বল প্রয়োগ করছি, এটা যে দিকে সরবে মানে বলের দিকে যদি সরে সেক্ষেত্রে হবে আমার এফ ইকুয়াল এফ এস। কিন্তু এখানে কিন্তু আমার উপর নিচের হিসাব, ওইখানে কিন্তু মানে এখানের ক্ষেত্রে আমার ডব্লিউ ইকুয়াল এফ এস হবে না, ডব্লিউ ইকুয়াল এফ এস হবে না। কারণ এখানে কিন্তু আমার উপর নিচের একটা হিসাব আছে। এখানে আমার সূত্র হবে ডব্লিউ সমান এফ, এইচ এর জায়গায় হবে আমাদের, এইচ এর জায়গায় হবে আমাদের মানে এস। এস হচ্ছে আনুভূমিক বরাবর দিকে কাজ হয়, আর তো উপরের দিকে এই কারণে আমাদের হবে এইচ। আর এই এফ এর জায়গায় হচ্ছে উপর নিচের হিসাবে, কারণ আমার এফ এর জায়গায় এম এ আসবে না, এম জি আসবে। তাহলে এখানে আসবে এম জি আর এখানে আসবে হচ্ছে আমাদের এইচ, তাহলে হচ্ছে আমাদের এম জি এইচ। এবার আমার এম এর মান কত কেজি দেওয়া আছে? 50। জির মান 9.8 ইন্টু এইচ, তাহলে সে কতটুকু উচ্চতায় উঠছে? প্রতি তলার উচ্চতা 3 মিটার করে।
প্রতি তলার উচ্চতা 3 মিটার করে সে 10 তলা উঠছে, যে 3 10 30 মিটার, সে উঠছে হচ্ছে 30 মিটার, 30 মিটার উঠছে। এবার এই তিনটা আপনি গুণন করেন, তিনটা গুণন করলে আপনার আসবে 14,700, 14,700। এটা হচ্ছে আমাদের কাজের একক কি, জুল। তাহলে একটা বস্তু বা একজন ব্যক্তি তার ওজন হয়ে যাচ্ছে 50 কেজি, ওজন তার 50 কেজি, না ওজন না ভর, ওজন আলাদা, ওজন হয়ে যাচ্ছে, আমি পরবর্তীতে জি দ্বারা গুণ করলে আমাদের ওজন পাওয়া যাবে। তাহলে ভর, একটা ব্যক্তির ভর হইতেছে 50 কেজি, সে হইতেছে মানে তলাগুলা হইতেছে 3 মিটার করে উঁচু, 3 মিটার করে উঁচু এমন বিল্ডিং সে 10 তলা উপরে উঠছে, 10 তলা উপরে উঠছে, সে কতটুকু কাজ করছে, সেক্ষেত্রে ডাব্লিউ সমান হবে mgh, এম এর মান হইতেছে 50, জি এর মান 9.8, উচ্চতা এইচ এর মান হচ্ছে 30। এবার এই তিনটা গুণ করলে হয় 14,700। তার মানে এই ব্যক্তিটা 10 তলা উঠতে সর্বমোট 14,700 জুল কাজ করছে, 14,700 জুল, বা এটাকে লেখা যায় 14.7 কিলো জুল লেখা যায়। তবে এটা না লিখলেও চলবে, এটা লেখার প্রয়োজন নাই, আপনি যদি এই পর্যন্ত যদি করেন তাহলেই আপনাদের অ্যান্সার হয়ে যাবে। আর এরপরে তো বললাম যে ম্যাথটার পরে আমাদের আসছে হচ্ছে আপনাদের যে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ, যেখানে আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই তাহলে আপনাদের আর একটু সহজ হবে। ধরা যাক গতিশীল একটি বস্তু তোমার দিকে এগিয়ে আসছে, তুমি বল প্রয়োগ করে বস্তুটিকে থামানোর চেষ্টা করছো, বস্তুটি তোমার দিকে ঠেলে এর দূরত্ব পিছনে নিয়ে গেল, তোমার বল প্রয়োগ কতটুকু করেছো? আচ্ছা যাই হোক, আচ্ছা আমি যে বলছিলাম না যে আমি একদিকে বলটা প্রয়োগ করছি, বিপরীত দিকে আসতে আছে, সেক্ষেত্রে আমাদের ঋণাত্মক কাজ হয়। কিন্তু তারা একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, তারা বলছে যে যে একটা বড় ওই যে গাড়ির চাকা অনেক সময় গড়ে আসা পড়ে, বা যে বিভিন্ন টন হিসাব, আমাদের তো যে একটা ভারী একটা বস্তু আর কি আমাদের এদিকে আসতে আছে, কিন্তু আমি ওটা বল প্রয়োগ করে কি করতেছি, থামানোর চেষ্টা করতেছি। বল প্রয়োগ করে যখন থামানোর চেষ্টা করতেছি তখনও কিন্তু আমাদের ওটাকে কি করবে, আস্তে কিছু দূর পর্যন্ত আমাকে নিয়ে যাবে, বা আমি যদি থামানোর চেষ্টা করি, বা একটা গাড়ি আসতেছে, যদি ড্রাইভার তো অবশ্যই ব্রেক করতেছে বলে থামানোর জন্য, আমি যদি একটু ধরি, আমি ওই যে একটু বল প্রয়োগ করলাম, কিন্তু সে ওখানে কি থামবে, সে একটু হলেও কিন্তু আগায় আসবে, মানে আমি যেখানে বল প্রয়োগ করছি তার থেকেও কিন্তু আমাদের একটু আগাইয়া আসতেছে। তাহলে সেক্ষেত্রে দেখেন বল প্রয়োগ করলাম যেদিকে, সেটা আসলো আমার অপর দিকে, বিপরীত দিকে আসলো, সেক্ষেত্রে আমাদের ঋণাত্মক কাজ হয়। ঋণাত্মক কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল মাইনাস এফ এস। তাহলে ধনাত্মক কাজ কখন হয়, মানে কাজের যে ফর্মুলাগুলো আছে, এই কোন ফর্মুলা আমরা কখন ইউজ করব, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তবে এই ফর্মুলাগুলো আমাদের শুধু এটাই লাগবে যে ডব্লিউ ইকুয়াল এফ এস, এটা দিয়ে আমাদের সূত্র ম্যাথ আসবে, এগুলো আমরা বিস্তারিত জানবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আমরা আগামী দিন আমরা অন্য একটি অধ্যায় নিয়ে আসবো, আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আসবো নি, তৃতীয় অধ্যায় নিয়ে আসবো, যে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়টা আলোচনা করি, কারণ কিছু কিছু স্টুডেন্ট বলে যে এই অধ্যায়টাও নাকি একটু কঠিন, অনেকজনে বলে। আমরা তৃতীয় অধ্যায়ের উপর একটা ক্লাস দিব, দেওয়ার পরে আমরা হচ্ছে রসায়নে যাব, রসায়নে হচ্ছে 11 অধ্যায়ের উপরে আমরা দুইটা দিব, 11 অধ্যায়ের উপর দুইটা দিব, এরপর হচ্ছে আমাদের উচ্চতর গণিত দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।